এর সাথে সেভিংস ডিপোজিট যোগ করো, তারপর টাইম ডিপোজিট যদি যোগ করো, তাহলে যে তারপরে মানি মার্কেট মিউচুয়াল ফান্ড যদি যোগ করো, এগুলো যদি তিনটা যোগ করো M1 এর সাথে, তখন আর সেটা M1 হবে না, ও সেটা হয়ে যাবে M2। সেটাকে আমরা বলি ব্রড মানি। তো আসলে ফরম্যাট আসলে দুইটা, একটা হচ্ছে ন্যারো মানি আর হচ্ছে ব্রড মানি। ন্যারো মানি আর ব্রড মানি কি সেই জিনিসটা আমরা জানলাম। আসছে, দুইজন আসছে। তো ন্যারো মানি হচ্ছে তাহলে কি, যে কোনো ধরনের টাকা যেটা ক্যাশ করা যায় সহজে, অথবা যে টাকাটা ক্যাশে আছে ন্যারো মানির অন্তর্ভুক্ত। ব্রড মানি কোনটা? ব্রড মানি হচ্ছে এই ন্যারো মানির সাথে যদি তুমি টাইম ডিপোজিট যোগ করো, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড যোগ করো, সেভিংস ডিপোজিট যোগ করো, সব যোগ করলে এটাকে আমরা একত্রে বলবো ব্রড মানি। ঠিক আছে? কারণ কোনো অসুবিধা আছে অর্থাৎ নাকি বলো তো, কোনো প্রবলেম আছে বুঝতে? ইকোনমিতে ধরো কারেন্সি হিসেবে 10 টাকা আছে, চেকবল ডিপোজিট 10 টাকা, ট্রাভেলার চেক 10 টাকা, তাহলে 30 টাকা হলো ন্যারো মানি। এই সেভিং ডিপোজিট ধরো আছে 10 টাকা, স্মল টাইম ডিপোজিট 10 টাকা, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড 10 টাকা, তাহলে এই 30 টাকা সাথে ওই আগের 30 টাকা যোগ করলে 60 টাকা, 60 টাকা হবে ব্রড মানি। বুঝতে পারছো কি? বুঝেছো? বুঝতে পেরেছো নাকি? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। বুঝছো কিনা নাকি? না স্যার। বুঝো নাকি? আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি। আচ্ছা ধরো ন্যারো মানি, ন্যারো মানি সংকীর্ণ মানি, এটা একটা মানির ফরম্যাট যেখানে কি কি থাকবে, যেখানে থাকবে হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংকস। কারেন্সি আউটসাইড ব্যাংক মানে ব্যাংকের বাইরে যত ধরনের কারেন্সি আছে সবগুলাই হচ্ছে এটার মধ্যে আসবে। যেমন হচ্ছে তোমার পকেটে যত টাকা আছে, তোমার বাসে যত টাকা আছে, টাকা পয়সা কয়েন, এগুলো সব M1 এর মধ্যে আসবে। বুঝছো? একটা গেল, তাহলে কি কারেন্সি গেল। তারপরে হতেছে গিয়ে তোমার চেকেবল ডিপোজিট। চেকেবল ডিপোজিট বলতে তোমার কাছে যদি কোনো চেক থাকে, চেকের মধ্যে কেউ একটা সাইন করে লিখে দিছে 1 লক্ষ টাকা সাইন করা, তুমি ওই চেকটাও তো এক প্রকারের ক্যাশ টাকা, তাই না? সেই টাকাটা তোমার ব্যাংকে আছে, টাকাটা তোমার ব্যাংকে আছে, ওখানে জাস্ট চেকটা দিলে তোমাকে টাকাটা দিয়ে দিবে, তাহলে দেখা গেল চেক। ঠিক আছে, চেক গেল এটা। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ট্রাভেলার্স চেক। ওটাও তো চেকই, ট্রাভেলার্স চেক, ওটা বাইরের দেশে ট্রাভেলার্স চেকটা ব্যবহার করে ইসের জন্য, পেমেন্টের জন্য, যারা ঘুরতে যায় তাদের জন্য ব্যবহার করে। তো মূল কথা হচ্ছে চেক, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, এগুলা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চেক, এগুলো সবই হচ্ছে আমাদের ন্যারো মানির মধ্যে পড়বে। বুঝা গেছে? কারেন্সি আর চেক এই দুটো যোগ করে আমরা পাচ্ছি ন্যারো মানি। এখন এই ন্যারো মানির সাথে যদি আমরা সেভিংস ডিপোজিট, তার সাথে আমরা তোমার কি বলে সেভিংস ডিপোজিট, তারপরে মানি মিউচুয়াল ফান্ড, তারপরে হচ্ছে গিয়ে টাইম ডিপোজিট, ওই যে ফিক্সড ডিপোজিট যেগুলা, ওই যে 5 বছর 10 বছর, এগুলা যে টাকা রাখে 3 বছর 5 বছর 10 বছর, ঠিক আছে, এই সব যদি যোগ করো একসাথে, এই M1 তো এই তিনটা, তাই না? এই তিনটা তো M1, এই তো M1, এর সাথে যদি বাকিগুলা যোগ করো তাহলে এটা আর ন্যারো মানি থাকবে না, এটা তখন আমরা বলবো ব্রড মানি। ব্রড মানিকে আমরা M2 দিয়ে প্রকাশ করি। এই হচ্ছে বুঝতে পারছো কি?
বুঝতে পেরেছো? জি স্যার। স্যার প্রাইজ জোন লটারি ওগুলা কিসে যাবে? হ্যাঁ, প্রাইজ বন্ড লটারি এগুলা ব্রড মানিতে যাবে, কারণ ওগুলা তো আর ইজিলি মানে ইয়া না, তুমি তো ক্যাশ করবা পরে। যেটা হচ্ছে এখনই চাইলে ক্যাশ করতে পারবা, সেটাই হচ্ছে তোমার ম্যানারো মানি। আর যেগুলা হইতেছে গিয়ে তোমার কাছে ক্যাশ এখন চাইলেই পারবা না, একটু বিক্রি টিক্রি করা লাগবে, এটা করা ওটা করা লাগবে, বা একটু অপেক্ষা করা লাগবে। যেমন তোমার ওই ফিক্সড ডিপোজিটে কি হয়, 3 বছরের ফিক্সড ডিপোজিট করে 3 বছর অপেক্ষা করা লাগে না? এর আগে টাকা তুললে তো কম টাকা পাবা, তো তোমার অপেক্ষা তো করতে হবে। যেখানে অপেক্ষার বিষয়টা আছে সেই জায়গাটাতে বুঝবা যে ওটা আর ন্যারো মানি না, ওটা ব্রড মানি চলে গেছে। বুঝতে পারছো? পরের কোশ্চেনে যাবো। জি স্যার। জি পরের স্যার। কোশ্চেন, পরের কোশ্চেনটা স্যার হচ্ছে ওটা কি শীটে আছে? হ্যাঁ শীটেই আছে, শীট থেকেই তো দেখাইলাম। এটা এটা শীটে লেখা, এই শীট অলরেডি আপলোড করা, শীটেও আছে, আবার ম্যান কিউবের চ্যাপ্টার 4-এও আছে। বুঝছো, দুইটাতেই আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মানি সাপ্লাই। মানি সাপ্লাইয়ের প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া হয়নি, বাট মানি সাপ্লাইটা লাগবে। মানে হোয়াট ইজ মানি সাপ্লাই, এটার উত্তরটা কিন্তু শীটে ঠিকই দেওয়া আছে। মানি সাপ্লাই, এই যে মানি সাপ্লাই, মানি সাপ্লাই হচ্ছে এটার মধ্যে এটা লিখবো। মানি সাপ্লাই হচ্ছে ইন্টারেস্ট রেট এবং কোয়ান্টিটি অফ মানির মধ্যে কোনো রিলেশনশিপ শো করে না। মানি সাপ্লাই ডাজ নট, মানি সাপ্লাই ডো নট শো any any relationship between interest rate and quantity of money. এখানে দেখো, ইন্টারেস্ট রেট I1 এ থাকা অবস্থায় কোয়ান্টিটি অফ মানি 1 ছিল, ইন্টারেস্ট রেট বাড়ছে, তারপরে কোয়ান্টিটি অফ মানি চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। ঠিক আছে, অথবা ইন্টারেস্ট রেট কমলেও কোয়ান্টিটি অফ মানি কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে দুইটা পয়েন্ট যোগ করি তাহলে ভার্টিক্যাল কার্ভ পাবো, এটাই হচ্ছে মানি সাপ্লাই কার্ভ। মানি সাপ্লাই কার্ভে আমার ইন্টারেস্ট রেটের সাথে কোয়ান্টিটি অফ মানি কোনো সম্পর্ক থাকে না। মানি সাপ্লাই যেটা সেটা সেন্ট্রাল ব্যাংকরা নিয়োজিত হয়। আর হচ্ছে এখানে ওই যে ন্যারো মানি ব্রড মানি বললাম না, মানি সাপ্লাই মূলত ব্রড মানির হয়। মানি সাপ্লাই মূলত ব্রড মানি সাপ্লাইকে বোঝায়, যার মধ্যে ন্যারো মানিও থাকে আবার অন্য জিনিসও থাকে। এটা কি আসলে ব্রড মানির সাপ্লাইটাকে আমরা সাধারণত মানি সাপ্লাই বলে থাকি। ঠিক আছে, আর মানি সাপ্লাই কাপটা হবে ভার্টিক্যাল। ঠিক আছে, এই এটাই হচ্ছে মানি সাপ্লাই। বোঝা গেছে হোয়াট ইজ মানি সাপ্লাই? বুঝতে পেরেছো? মানি সাপ্লাই কার্ভে, মানি সাপ্লাই কার্ভে আমার হচ্ছে ইন্টারেস্টের সাথে কোয়ান্টিটি অফ মানির কোনো সম্পর্ক নেই, এই জিনিসটা আছে আর কি। মানি সাপ্লাই কার্ভটা ভার্টিক্যাল, মানি সাপ্লাই কার্ভ হচ্ছে ইন্টারেস্ট রেট এবং কোয়ান্টিটির মধ্যে মানির মধ্যে কোনো রিলেশনশিপ শো করে না। ঠিক আছে, সাধারণত ব্রড মানির সাপ্লাইকেই আমরা মানি সাপ্লাই বলে থাকি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে এবার হচ্ছে এবার হচ্ছে ইকুইলিব্রিয়াম, এবার হচ্ছে মানি মার্কেট ইকুইলিব্রিয়াম। মানি মার্কেট ইকুইলিব্রিয়ামটা কি? মানি মার্কেট ইকুইলিব্রিয়াম এখানে আছে, যেহেতু মানি সাপ্লাই পড়লাম আগের দিন, আমরা মানি ডিমান্ড পড়ছি, কাজেই ডিমান্ড সাপ্লাই যেহেতু আছে ইকুইলিব্রিয়াম তো হবেই। তাহলে মানি সাপ্লাই হচ্ছে এইটা, একটু আগে দেখলাম এই গ্রাফ, আর যখন মানি ডিমান্ড এটা ক্রস করছে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। ওই ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় যেই ইন্টারেস্ট রেট থাকবে সেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট। আর এই ইকুইলিব্রিয়াম থাকা অবস্থায় যে কোয়ান্টিটি অফ মানি থাকবে এটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ মানি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড এর ইকুইলিব্রিয়াম। মানি সাপ্লাই মানি ডিমান্ড ইকুইলিব্রিয়াম কাকে বলে? যে ইকুইলিব্রিয়ামে মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড সমান সেটাকে আমরা বলি মানি মার্কেট ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এই হচ্ছে মানি মার্কেট ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? এটাও শিটে আছে।
এটাও শিটে আছে। কি আবার বুঝাবো না? বুঝতে পারো নাই? আবার বুঝাবো? তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তারপর পরের কোশ্চেনে আগাই। সেটা হচ্ছে মানি মার্কেট ইকুইলিব্রিয়ামের পরে মেথডস অফ কন্ট্রোল মানি সাপ্লাই। মানে মানি সাপ্লাই কিভাবে কন্ট্রোল করে? মানি সাপ্লাই কন্ট্রোল করে কারা বলতো? সেন্ট্রাল ব্যাংক। তাহলে সেন্ট্রাল ব্যাংক কিভাবে মানি সাপ্লাই কন্ট্রোল করে? পৃথিবীর সমস্ত দেশে সেন্ট্রাল ব্যাংক মূলত তিনটা উপায়ে মানি কন্ট্রোল করে। একটা মানি সাপ্লাই কন্ট্রোল করে, একটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, একটা হচ্ছে ব্যাংক রেট, একটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তিনটা জিনিসের মাধ্যমে মানি সাপ্লাই কন্ট্রোল করা হয় এবং তিনটা জিনিসের বর্ণনা তোমার এখানে দেওয়া আছে। এই যে দ্য মেথড টু কন্ট্রোল মানি সাপ্লাই, যে ওপেন মার্কেট, ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, এখানেও দেওয়া আছে। ম্যানকিউ চ্যাপ্টার 4 দেওয়া আছে, দুটো জায়গাতেই দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা আসি যে আসলে জিনিসটা কি, ওপেন মার্কেট অপারেশনটা কি, কিসের কিভাবে আর কি সেন্ট্রাল ব্যাংক সারা বাংলাদেশের মানি সাপ্লাইকে কন্ট্রোল করে। ওপেন মার্কেট অপারেশনটা কি, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে সেন্ট্রাল ব্যাংক যদি বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি আমাদের কাছে বিক্রি করে জনগণের কাছে, তাহলে আলটিমেটলি টাকাটা কার কাছে যাচ্ছে? সেন্ট্রাল ব্যাংকে যাচ্ছে জনগণের কাছ থেকে, নাকি যাচ্ছে না বলতো? জনগণ যদি এখন বন্ড কিনে, শেয়ার কিনে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে, তাহলে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে কাগজ আসলো তাদের কাছে, বন্ড সিকিউরিটির কাগজ, আর বিনিময়ে টাকাটা সেন্ট্রাল ব্যাংক নিয়ে গেল। তাহলে আলটিমেটলি কি মানি সাপ্লাই সেন্ট্রাল ব্যাংক মানে বাইরে ইয়ে থেকে, আউটসাইড থেকে কমাই ফেলতেছে না? সবার হাতের পকেটে টাকা কমাই ফেলতেছে না বন্ডটা ইয়ে করে? বুঝতে পারছো কি, নাকি বুঝতে পারছো না, না কঠিন লাগতেছে? স্যার এই কোশ্চেনটা বুঝি নাই, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে সেন্ট্রাল ব্যাংক, পৃথিবীর সমস্ত সেন্ট্রাল ব্যাংক কিভাবে মানুষের পকেটের টাকাকে কন্ট্রোল করে, বাড়ায় কমায়, সে মানে সাপ্লাই বাড়ায় কমায় কিভাবে, এটা হচ্ছে মূল বিষয়। এর মধ্যে আমরা আসছি ওপেন মার্কেট অপারেশনে। ওপেন মার্কেট অপারেশন বুঝাচ্ছি যে সেন্ট্রাল ব্যাংক যদি আমার কাছে বন্ড সিকিউরিটি সেল করে, তাহলে অর্থাৎ আমি যদি কিনি বন্ড সিকিউরিটি সেন্ট্রাল ব্যাংক থেকে, তাহলে আমার কাছে বন্ড সিকিউরিটির যে কাগজটা ওইটা আসবে, আর আমার কাছ থেকে টাকা বের হয়ে যাচ্ছে। আমার থেকে টাকা বের হয়ে কোথায় ঢুকতেছে? সেন্ট্রাল ব্যাংকে। সেন্ট্রাল ব্যাংকে যদি সব টাকা এরকম ঢোকা শুরু করে, তাহলে আলটিমেটলি কি মানি সাপ্লাই কমাই ফেলবে না সেন্ট্রাল ব্যাংক? তাহলে আমার কাছে বন্ড বিক্রির মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক কিন্তু মানি সাপ্লাই কমাই ফেলছে। বুঝতে পারছো কি, এটা কি বুঝো নাই? হ্যালো, স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সেন্ট্রাল ব্যাংক যদি বন্ড বিক্রি করে বা আমি যদি বন্ড কিনি, জনগণ যদি বন্ড কিনে, তাহলে মানি সাপ্লাই কমে যাবে। তাহলে সেই জিনিসটা আমরা একটু লিখি যে সেন্ট্রাল ব্যাংক যদি বন্ড সেল করে, or people বন্ড যদি কিনে, তাহলে কি হবে? মানুষজনের কাছে বন্ডের কাগজটা থাকবে, কিন্তু টাকা পয়সা সেন্ট্রাল ব্যাংকে ঢুকে যাবে। তার মানে মানি সাপ্লাই কমে যাবে। বুঝা গেছে?
আর উল্টা হলেও তো উল্টা হবে। সেন্ট্রাল ব্যাংক যদি বন্ড বিক্রি না করে যদি বন্ড কিনে, আর জনগণ যদি বন্ড বিক্রি করে, তাহলে উল্টা আরো মানি সাপ্লাই বাড়বে। তুমি যদি এখন বন্ড বিক্রি করো, তাহলে তোমার পকেটে টাকা চলে আসবে না? এভাবেই তো মানি সাপ্লাই বাড়লো। বুঝতে পারছো? এভাবে মানি সাপ্লাই বাড়ানো কমানো যায়, এটা একটা ওয়ে। এখন ঘটনা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ভালো কথা বিক্রি করলে, আমি কিনলে মানি সাপ্লাই, সেন্ট্রাল ব্যাংক আসলে এই কাজটা করবে কিভাবে? কিভাবে সেন্ট্রাল ব্যাংক আমাকে বুঝাবে যে তুমি বন্ডটা কিনো? সেন্ট্রাল ব্যাংক, আমি যদি বন্ড না কিনি, সেন্ট্রাল ব্যাংক তো বন্ড সেল করতে পারবে না জোর করে, তাই না? তাহলে আমি কিভাবে কিনবো? কিভাবে জনগণ বন্ড কিনবে? কি আকর্ষণে প্রাইস বন্ড কিনবে, শেয়ার মার্কেট সেগুলি কি কিনবে, কেন কিনবে? সেটা তো সেন্ট্রাল ব্যাংক একটা ট্রিক্স ফলো করে। ট্রিক্সটা কি? সুদের হার, ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট যখন ইনক্রিজ বাড়ায় দেয় সে, তখন মানুষজন আহ, চিন্তা করে যে ইন্টারেস্ট রেট যেহেতু বাড়তেছে, বহু করে বাড়তেছে, তাহলে বন্ড মার্কেটে যদি, বন্ড সিকিউরিটি মার্কেটটা যদি সে ঢুকে, সে যদি অনেকগুলো বন্ড কিনে রাখে, সিকিউরিটিজ কিনে রাখে, যেহেতু হু হু করে বাড়তেছে ইন্টারেস্ট রেট 5% থেকে 6%, 6% থেকে 7%, 7% থেকে 8%, এভাবে বাড়তেছে, তার মানে সে যদি এখনই বন্ড কিনে কিছুক্ষণ পরে বিক্রি করে, তাহলে ইয়ে হয়ে যাবে, কি বলে, লাভবান হবে সে। আচ্ছা, আমার একটা লোক আসছে, হ্যাঁ, একটু রিসিভ করি, হ্যাঁ, ওকে স্যার। একটু ঢুকে যাবে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই কৌশলে কমাই দিবে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক যে আমাকে কিভাবে উৎসাহিত করবে যে আমি বন্ড কিনবো? আমি তো সেন্ট্রাল ব্যাংক বললেই তো আমি বন্ড কিনবো না। সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের রোল প্লে চলে আসে। যখন ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি করা হয়, মানে বাড়ায় দেয়, ইন্টারেস্ট রেট কিন্তু সেন্ট্রাল ব্যাংক নিজে বাড়াইতে পারে, কমাইতে পারে। ইন্টারেস্ট রেট যখন সে বাড়ায়, তখন আমাদের এবং আমাদের কাছে মনে হয় বন্ড কেনাটা লাভজনক। মানে বাই বন্ড ইজ প্রফিটেবল। কেন প্রফিটেবল মনে হয়? কারণ আমি ইন্টারেস্ট রেটটা হচ্ছে বন্ডের একটা পুরস্কার, মানে বন্ডের একটা রিওয়ার্ড আর কি। এটা তুমি যদি বন্ড এখন দেখতেছো যে 5 থেকে 6% ইন্টারেস্ট রেট, 6 থেকে 7% ইন্টারেস্ট রেট বাড়তেছে, তুমি কি করলা? বন্ড কিনে রাখলা। তুমি 5% যখন 6% যখন চলে, তখন বন্ড কিনে রাখলা। যখন আবার 8%, তখন আবার বন্ড বিক্রি করে দিলা, তাহলে তুমি লাভবান হবা, তাই না? মানে বন্ড তুমি কিনতেছো, বন্ড শেয়ার তুমি কিনে যখন একটু পরেই আবার কয়েকদিন পরে আবার বিক্রি করে দিলেই তো লাভ লাভ হচ্ছে। কারণ ইন্টারেস্ট রেট তো বাড়তেছে মার্কেটে, শেয়ার মার্কেট, বন্ড মার্কেট তো চাঙ্গা আছে। এই অবস্থায় তুমি যদি এই কাগজটা কিনে, অর্থাৎ বন্ড শেয়ারটা কিনে, আবার যখন ইন্টারেস্ট আরেকটু বেশি হবে, তখন তুমি বিক্রি করে দিলেই তো তুমি লাভবান হবা। তার মানে বাই বন্ড ইজ প্রফিটেবল তোমার কাছে। তার মানে ইন্টারেস্ট রেট বৃদ্ধি মানে তোমার কাছে মনে হবে যে বন্ড কেনাটা তোমার জন্য প্রফিটেবল, এটা তোমার কাছে মনে হবে। যখন ব্যাংক কেনাটা তোমার কাছে বন্ড কেনাটা প্রফিটেবল মনে হবে, তখন তুমি বন্ড কিনবা। তো তার মানে সেন্ট্রাল ব্যাংক বন্ড সেল করবে। সেন্ট্রাল ব্যাংক বন্ড সেল করবে। বন্ড সেল করবে মানেই হচ্ছে ওই যে মানি সাপ্লাই ডিক্রিজ করে গেল। বুঝতে পারছো? তারা কৌশলটা করলো কি? জাস্ট সুদের হারটা বাড়াই দিছে, আর কিছু করে নাই। সুদের হার বাড়ায় চুপচাপ বসে আছে। যারা সুদের হার বাড়াইলে এমনি লোকজন তরতর করে বন্ড কিনে ফেলবে, জনগণ তাই করছে। জনগণ বন্ড কিনে ফেলছে, সেন্ট্রাল ব্যাংকও বন্ড বিক্রি করছে, আলটিমেটলি মানি সাপ্লাই কমাই ফেলছে তারা। একটু কি বুঝতে পারছো সুদের হার বাড়লে যে কেন মানুষ আকৃষ্ট হয়? কারণ সুদের হার হচ্ছে বন্ডের প্রায় মানে আর কি, মানে বন্ডের রিটার্ন। তুমি যে বন্ড কিনবা, সে বন্ডটা সুদের হার বেশি হলে বিক্রি করলে লাভ বেশি পাবা। এখন সুদের হার যখন বৃদ্ধির টেন্ডেন্সিতে থাকে মার্কেটটা, তখন যদি তুমি বন্ড কিনো, তাহলে তোমার 5% থেকে 6% যখন হয়েছে, তখন তুমি দেখছো বাড়লো, তুমি কি করলো? বন্ড কিনে ফেললা অনেকগুলো। কারণ 5 থেকে 6 যেহেতু হয়েছে, 6 থেকে আরেকটু বাড়লেই তোমার কিন্তু লাভ হবে বিক্রি করে দিলে। 6 থেকে 6.5 হলে 0.5% তোমার লাভ হয়ে যাবে। বুঝতে পারছো কি, নাকি বুঝো নাই? বুঝেছো? জি স্যার।
মানে ইন্টারেস্ট রেট বাড়লে যে তোমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্ট রেট মানে হু হু করে বাড়তেছে, তখন তোমার মনে হচ্ছে আরে বন্ড মার্কেট, আমি বন্ড থেকে বন্ড কিনি, বন্ড মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে বন্ড শেয়ার গুলো কিনি, কিনে আবার হাতে রেখে বিক্রি করে দিই, তাহলেই তো আমার এটা মানে লাভবান হব আমি। কারণ যেহেতু ইন্টারেস্ট রেট বেশি হচ্ছে, ইন্টারেস্ট রেট কমলে কি হবে, যখন দেখতেছো ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে 5 থেকে 4 থেকে 3, তখন তোমার হাতের যত বন্ড আছে শেয়ার আছে তুমি তাড়াতাড়ি বিক্রি করে ফেলবা। কেন বিক্রি করে ফেলবা? তুমি সেল করে ফেলবা। কারণ ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে মানে কি, তোমার টাকা কমে যাচ্ছে। তাহলে তুমি এখন বিক্রি করলে যে ক্ষতিটা হবে 2 দিন পরে বিক্রি করলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে, তার থেকে ভালো এখনই বিক্রি করে দাও। আর ইন্টারেস্ট রেট যদি আমার ডিক্রিজ করে তাহলে আমি সেল করি বন্ড, বন্ড সেল করি। কে বন্ড সেল করে? আমি, মানে বাই পিপল, জনগণ বন্ড সেল করে দেয়। জনগণ যদি বন্ড সেল করে তার মানে কি, সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক কিনে, সেন্ট্রাল ব্যাংক বাই বন্ড, ঠিক আছে? সেন্ট্রাল ব্যাংক কিনে, আর সেন্ট্রাল ব্যাংক যদি কিনে তা আলটিমেটলি কি দাঁড়াইলো, বন্ডটা আমার কাছে থেকে চলে, আমি বন্ড ভাঙা ক্যাশ করে নিয়ে আসতেছি, তার মানে কি টাকা পয়সা নিয়ে আসতেছি বন্ড বিক্রি করে, তার মানে কি মানি সাপ্লাই আলটিমেটলি জনগণের কাছে টাকা পয়সা ছড়াই গেল, মানি সাপ্লাই ইনক্রিজ করলো। বুঝতে পারছো কি? এইভাবে সেন্ট্রাল ব্যাংক ওপেন মার্কেট অপারেশন, ডে টু ডে একটা মানে সিস্টেম, এটা দৈনন্দিন সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্টের হালকা বাড়ায় কমায় এই কাজটা করে আর কি। এটা মানে সবচেয়ে বেশি সেন্ট্রাল ব্যাংক এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে মানি সাপ্লাই বাড়ায় কমায়, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করে আজ থেকে সুদ, এখন থেকে সুদের হার এত এত, যদি সুদের হার বাড়ায় দেয় সেন্ট্রাল ব্যাংক অ্যানাউন্সমেন্টে, তাহলে মানি সাপ্লাই অটো ডিক্রিজ করবে, আর যদি সুদের হার সেন্ট্রাল ব্যাংক কমায় তাহলে মানি সাপ্লাই অটো ইনক্রিজ করবে। বুঝা গেছে? বুঝতে পারছো নাকি এটা আবার বুঝাবো? মানে কি বুঝতে অসুবিধা হচ্ছে এটা, এই চ্যানেলটা তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিনিং হচ্ছে কি? জি স্যার। বললাম যে ইন্টারেস্ট রেট বাড়লে জনগণের কাছে মনে হচ্ছে শেয়ার মার্কেটে বা বন্ড মার্কেটে চাঙ্গা হচ্ছে, জনগণের কাছে মনে হচ্ছে, এবং সেই জন্য জনগণ শেয়ার বা বন্ড কিনছে। যেহেতু শেয়ার বা বন্ড কিনছে, তার মানে জনগণের কাছে শেয়ার বন্ডের কাগজ চলে আসতেছে, আর টাকাটা সেন্ট্রাল ব্যাংকে ঢুকে যাচ্ছে, তার মানে মানি সাপ্লাই কমে যাচ্ছে। অনুরূপ ভাবে যখন ইন্টারেস্ট রেট কমে তখন জনগণ দেখতেছে যে শেয়ার মার্কেট বা বন্ড মার্কেট আর আগের মতো লাভজনক নেই, সো তারা শেয়ার বন্ড সব বিক্রি করে দিচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কাছে, সেন্ট্রাল ব্যাংক কিনে নিচ্ছে। তার মানে আলটিমেটলি সেন্ট্রাল ব্যাংক যেহেতু কিনে নিচ্ছে, তার মানে সে টাকা দিয়েই আমার কাছে কিনে নিচ্ছে, তার মানে আলটিমেটলি টাকা যেহেতু জনগণের মধ্যে ছড়ায় পড়ছে, সো মানি সাপ্লাই বাড়ছে। এতটুকুই, এটাই তোমাদের শীটে এখানে লেখা আছে, লিখলে হয়ে যাবে। ক্লিয়ার নাকি? আবার বলবো। এরপরে আসি হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেটটা কি? ব্যাংক রেট হচ্ছে এক প্রকারের সুদ। যখন ব্যাংক ধার নেয়, ব্যাংক যখন টাকা ধার নেয় তখন সেটাকে বলে ব্যাংক রেট। ব্যাংক যখন লোন করে, ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে লোন করতে পারে, কমার্শিয়াল ব্যাংক থেকে লোন করতে পারে, সাধারণত কমার্শিয়াল ব্যাংক থেকেই লোন করে। ধরো ডাচ বাংলা ব্যাংক ঢাকা ব্যাংকের কাছ থেকে লোন করলো, এই ঢাকা ব্যাংকের কাছ থেকে যেহেতু লোন করলো, কেন লোন করে? আর কথা হচ্ছে কেন ব্যাংকে লোন করতে হয়, এটা একটা প্রশ্ন, যে কি কারণে ব্যাংকে লোন করা লাগে। আসলে সত্যি কথা বলতে কি, ব্যাংকের কাছে অনেক সময় ক্যাশ টাকা থাকে না, তখন ব্যাংক কি করে, লোন নেয়। এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে লোন নেয়, যে আমারে 5 কোটি টাকা দেন, 5 কোটি টাকা দেন, তো ব্যাংক লোন দেয়, এক ব্যাংক আরেক ব্যাংকে লোন দেয়। লোন দেওয়ার পরে তখন আবার সুদে আসলে তখন 5 কোটি টাকা লোন দিল, 5 টাকার বদলে 5 কোটি, ধরো 1 লক্ষ টাকা তাকে সুদ আসলে দিয়ে দেওয়া লাগলো, ঠিক আছে? এই যে সুদের হার, যে সুদের হারে ব্যাংক তার টাকাটা পরিশোধ করে লোন নেওয়া, সেটাই হচ্ছে ব্যাংক রেট, ঠিক আছে? এখন মনে করো যে বাংলাদেশ ব্যাংকে ব্যাংক রেট অ্যানাউন্স করা ছিল 10%,
10% যখন অ্যানাউন্স করা ছিল তখন এক ব্যাংক আরেক ব্যাংকে থেকে যে পরিমাণ লোন নিতে পারতো, হ্যাঁ, এখন 10% জায়গা ধরো ব্যাংক রেট অ্যানাউন্স করলো সেন্ট্রাল ব্যাংক 20%, তাহলে এখন কি আর আগের মতো লোন নিতে পারবে ব্যাংক? কারণ এখন তো তাকে সুদ, বেশি টাকা সুদ আসলে দেওয়া লাগবে, তাহলে কম লোন নিবে না। 10% যেই পরিমাণ লোন নিত ব্যাংক, টাকা পয়সা লোনটা নিত কিসের জন্য? মানুষজনের টাকাগুলো পরিশোধ করার জন্য, ক্যাশ টাকা। মানুষজন অনেকে এসে দাঁড়ায় আছে, সবাই চেক নিয়ে আসছে, বলতেছে আমরা টাকা তুলবো, এখন আমার কাছে যত টাকা নাই, তখন আমি এই লোন নিয়ে কাজটা সারবো। তার মানে আমার কাস্টমারদেরকে আমি মিটাই দেব টাকা পয়সা দিয়ে, এরকম একটা পরিস্থিতি চলছে, তাই তো? সেই জন্য আমরা ব্যাংকগুলা, যেগুলো প্রাইভেট বা কমার্শিয়াল ব্যাংক, তারা তো লোন নিছে, যেহেতু ক্যাশ টাকা নাই। তো এখন যদি 10% থাকে, তাহলে মানুষজনকে যেরকম ভাবে তারা পরিশোধ করতে পারবে, মানুষজনকে যেভাবে লাইব্রেরি তারা মিটাইতে পারবে, যদি 20% ব্যাংক রেট দাঁড়ায়, তাহলে কি আগের মতো পারবে? মানে 20% গেলে অল্প টাকা লোন নিবে, অল্প টাকা লোন দিলে কি অল্প মানুষকে টাকা পয়সা দিয়ে বিদায় করতে পারবে? তার মানে কি মানি সাপ্লাই কমে গেল না? 10% যখন থাকে ব্যাংক রেট, তখন ব্যাংক অনেক টাকা আরেক ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা জনগণের মধ্যে যারা যারা টাকা তুলতেছে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। কিন্তু যখন 10% থেকে 20% হয়, তখন তো সে এত টাকা লোন নিতে পারবে না, তাই না? কারণ লোন নিতে তো শুধু আসলে তাকে অনেক টাকা দেওয়া লাগবে। এখন তখন সে কি করবে? সে লোন নেওয়াই কমাই দেবে। লোন যদি নেওয়া কমাই দেয়, আলটিমেটলি জনগণকে ওই যে টাকা পয়সা যখন তুলতে আসবে, তখন দেখা গেল যে ওদেরকেও একটু কম টম টাকা দিয়ে বিদায় করবে। ঠিক আছে, তাহলে মানি সাপ্লাই কমে যাবে না? নাকি বুঝতে পারতেছো না? ব্যাংক রেট যে কম হলে মানি সাপ্লাই কমে যাবে, আর ব্যাংক রেট যে বেশি হলে যে মানি সাপ্লাই কমে যাবে, এটা কি বুঝতে পারতেছো? টাকা যত মানে সুদ, আমরা কি দেখছি এই ব্যবসায়ীদের জন্য, কি দেখছি? সুদের হার বাড়লে বিনিয়োগ কমে, একই জিনিস তো এখানে। এখানে এখানে হচ্ছে ব্যাংক রেট যেটা, ব্যাংক রেট যেটা যদি ব্যাংক রেটটা যদি বাড়ে, ব্যাংক রেট যেটা যদি বাড়ে, অর্থাৎ হচ্ছে কি, তার মানে কমার্শিয়াল ব্যাংক আগের চেয়ে কম টাকা লোন নিতে পারে। ধরো আগে, ধরো 100 টাকা লোন নিলে তাকে 100 টাকা লোন নিলে 110 টাকা ফেরত দিতে হইতো। এখন 20% হওয়ার কারণে সে তো 100 টাকা লোন নিতে পারবে না, সে এখন লোন নিবে 80 টাকা। 100 টাকা লোন নিয়ে 100 টাকা জনগণের মধ্যে ছড়াইতো, এখন 180 টাকা লোন নিয়ে 80 টাকা জনগণের মধ্যে ছড়াবে। তাহলে কি জনগণের মধ্যে ছড়াচ্ছে কম না আগের চেয়ে? তাহলে মানি সাপ্লাই কমে গেল না ব্যাংক রেট বৃদ্ধির জন্য? বুঝতে পারছো কি নাকি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ব্যাংক রেট এটাও কিন্তু জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট। সেন্ট্রাল ব্যাংক জাস্ট এটা অ্যানাউন্স করে, আজ থেকে ব্যাংক রেট আমি এত বাড়াই দিলাম, সাথে সাথে মানি সাপ্লাই কমে যাবে। আর সেন্ট্রাল ব্যাংক যদি অ্যানাউন্স করে আজ থেকে ব্যাংক রেট কমাই দিলাম, তাহলে মানি সাপ্লাই সাথে বেড়ে যাবে। তো এটাও একটা টেকনিক। আর লাস্ট যেটা টেকনিকটা, এটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিওটা কি? ধরো তোমার ব্যাংক, তোমাদের ধরো সেকশন 2 এর একটা ব্যাংক আছে, 49 সেকশন 2, ব্যাংকের নাম 492 492, মানে 49 সেকশন 2, একটা কমার্শিয়াল ব্যাংক আছে তোমাদের। এখন 100 টাকা তোমাদের এখানে প্রথম কেউ ডিপোজিট করছে, সেন্ট্রাল ব্যাংক তোমাকে একটা বলে দিবে যে ডিপোজিট যেটা টাকা থাকবে তার 10% টাকা সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে। অর্থাৎ 100 টাকা ডিপোজিট আসছে, তো আচ্ছা ওকে, তাহলে 10 টাকা সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিতে হবে। এখন যদি 1000 টাকা ডিপোজিট হয়, তার ভিতরে 100 টাকা সেন্ট্রাল ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। 10,000 টাকা যদি ডিপোজিট হয়, তার ভিতরে 1000 টাকা সেন্ট্রাল ব্যাংকে মানে জামানত হিসেবে রাখতে হবে। তো সেন্ট্রাল ব্যাংকে এই যে জামানত হিসেবে যে টাকাটা রাখা লাগে, সেটাকে যেই রেটে রাখা লাগে সেটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও। এই যে 10%, এটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তো এখন ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিও, তাহলে 100 টাকার মধ্যে কি 10 টাকা কোথায় রাখলাম? সেন্ট্রাল ব্যাংকে রাখলাম। তাহলে বাকি টাকা 90 টাকা কার কাছে আছে? বাকি 90 টাকা কমার্শিয়াল ব্যাংকের কাছে আছে, তোমাদের কাছে আছে। এখন এই 90 টাকা দিয়ে তুমি কি করবা? ব্যবসা করবা। ব্যবসা করবা বলতে এই 90 টাকা অন্যদেরকে লোন দিবা, যাতে করে অন্যরা সুদে আসলে তোমাকে আবার টাকাটা ফেরত দেয়। তো অন্যদেরকে লোন দিলা 90 টাকা। আচ্ছা, এখন সেন্ট্রাল ব্যাংক কি করলো? ক্যাশ রিজার্ভ রেশিওটা ধরো 10% থেকে 20% বাড়াই দিল। 20% বাড়াই দিলে তাহলে এখন সেন্ট্রাল ব্যাংক এই যে 100 টাকা ডিপোজিট, তার মধ্যে 20 টাকা তো সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতেই হবে ক্যাশ রিজার্ভ হিসেবে।
আর বাকি যে 80 টাকা, সেই 80 টাকা আমি এখন লোন দিতে পারবো মানুষজনকে। তাহলে আগের থেকে 10 টাকা কম মানুষকে লোন নিতে পারছি না? তাহলে তার মানে মানি সাপ্লাই আগের চেয়ে এখন কমে গেছে। যখন ক্যাশ রিজার্ভ রেশিও সেন্ট্রাল ব্যাংক বাড়ায় দেয়, আলটিমেটলি তখন মানি সাপ্লাই অটো কমে যায়। খালি বলে দেয় যে আবাস থেকে জামানতের হার এত 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 পার্সেন্ট থেকে এত পার্সেন্ট বাড়াই দিলাম, তাতেই দেখা যাবে যে আমাদের মানি সাপ্লাই কমে যাবে। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে তিনটা রেট। একটা হচ্ছে ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশনে আমরা দেখছি। তারপর হচ্ছে ব্যাংক রেট, এটা একটু আগে দেখলাম। আর এখন এটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এটাও এক প্রকারের রেট। ঠিক আছে? তো এইভাবে করে কন্ট্রোল, আমি আবার রিপিট করতেছি। তাহলে সেন্ট্রাল ব্যাংক তাহলে কয়ভাবে ইয়ে করে মানি সাপ্লাইকে কন্ট্রোল করে? তিন ভাবে করে। একটা করে ওপেন মার্কেট অপারেশন, যেখানে ইন্টারেস্ট রেট বাড়লে সেন্ট্রাল ব্যাংক কি করে, আমাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে আমাদেরকে প্রলুব্ধ করে, আমরা বন্ড সেল করে দিই এবং সেক্ষেত্রে আমরা বন্ড সেল করে দিই না, আমরা বন্ড কিনি এবং সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই বাড়ায়। আর ইন্টারেস্ট রেট যদি কমে যায় তাহলে উল্টা ঘটনা ঘটে, তখন মানি সাপ্লাই বেড়ে যায়। আচ্ছা, আর ব্যাংক রেটটা হচ্ছে যে এক ব্যাংক আরেক ব্যাংকে যেতে লোন নেয় টাকা পরিশোধের জন্য, সেটাকে বলে ব্যাংক রেট। এবং ব্যাংক রেটটা যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি লোনটা কম দিতে পারে এবং সেক্ষেত্রে দেখা যায় যে কম কাস্টমারকে তারা মানে মানে সব কাস্টমারকে স্যাটিসফাই করতে পারে না, 1 টাকা চাইতে আসে, অল্প টাকা দিয়ে ইয়ে করে, শুধু মানি সাপ্লাই কমে। তো ব্যাংক রেট কমে, মানি সাপ্লাই বাড়বে। আর এইদিকে লাস্টে আমরা দেখেছি ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও যদি মানে বাড়ানো হয় তাহলে জামানত বেশি টাকা রাখা লাগবে, সো কম টাকার ব্যবসা করতে পারবে ব্যাংক লোন দিয়ে, সো মানি সাপ্লাই কমে যাবে। আর ক্যাশ রিজার্ভ রেশিও যদি কমানো হয় তাহলে মানি সাপ্লাই বেড়ে যাবে। বোঝা গেছে কি? বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এরপরে একটা একটা কোশ্চেন লেখো। এটা হচ্ছে ইয়াটা, এই যে তোমাদের, আমরা তো এখন এটার পর থেকে চলে ম্যাথ, এই যে ম্যাথটা করবো এখন 30 নম্বরে ম্যাথ। এই ম্যাথের কোশ্চেনটা লেখো যে সাপোজ এ পারসন ডিপোজিটস 100 টাকা ইন এ ব্যাংক। সাপোজ এ পারসন ডিপোজিট 100 টাকা ইন এ ব্যাংক, ইন এ কমার্শিয়াল ব্যাংক আর কি, বা ইন এ ব্যাংকও লিখতে পারো। দেখছো? হ্যাঁ, এ পারসন স্যার আবার একটু বলেন। সাপোজ এ পারসন ডিপোজিটস 100 টাকা ইন এ ব্যাংক। জি স্যার, লিখছি। অ্যাজিউমিং, ফুল স্টপ দিয়ে লেখো, অ্যাজিউমিং ক্যাশ রিজার্ভ রেশিও by assuming assuming cash reserve ratio by 20%, ratio by 20%. 20%, assuming cash reserve ratio by 20%. Now find out তারপর total deposit, total cash reserve, total credit, total deposit, total cash reserve, total credit, total asset and total liability, total asset and total liability, full stop। এটাই হচ্ছে প্রশ্ন, যে একজন মানে কোনো একজন ব্যক্তি কোনো একটা ব্যাংকে 100 টাকা ডিপোজিট করে, ওই যেই ব্যাংকে ডিপোজিট করে সেই ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক বলে দিছে যে তুমি ক্যাশ রিজার্ভ রেশিও 20%, এটাও প্রশ্ন বলা আছে। এখন আমাকে বের করতে হবে যে টোটাল ডিপোজিট কত হয়েছে, টোটাল ক্যাশ রিজার্ভ কত হয়েছে, টোটাল ক্রেডিট কত হয়েছে, টোটাল অ্যাসেট কত হয়েছে, আর টোটাল লাইবিলিটি কত হয়েছে। এবার অঙ্কে চলে আসি। এই যে কমার্শিয়াল ব্যাংক, সাপোজ যে কোনো একটা ব্যাংকের নাম কমার্শিয়াল ব্যাংক এ, সেখানে 100 টাকা ডিপোজিট করছে যে বললাম একজন ব্যক্তি,
এর মধ্যে ক্যাশ রিজার্ভ রেশিও তো 20%, তো 20% দিলে তাহলে 100 গুণন 20%, মানে 100 গুণন 20/100। এবারে তাহলে ক্যাশ রিজার্ভ কত টাকা আছে? 20 টাকা। তাহলে সেন্ট্রাল ব্যাংকে এখন 20 টাকা জামানত হিসেবে থাকবে। আর 100 টাকা থেকে 20 টাকা গেলে থাকে কত? 80 টাকা। এই 80 টাকা এখন যে ব্যবসা করতে পারবে, সে এখন এই 80 টাকা অন্য অন্য কাউকে লোন দিতে পারবে। ধরো লোন দিয়ে দিছে সে 80 টাকা, তো এই 80 টাকা নিয়ে আবার যারা লোন নিছে আর কি, সে 80 টাকা নিয়ে তারা আবার ব্যাংক বিতে যে ডিপোজিট করলো, ব্যাংক বিতে ডিপোজিট করলো 80 টাকা। এখন এই 80 টাকা তাহলে ডিপোজিট যেহেতু হয়েছে, সাথে সাথে সেন্ট্রাল ব্যাংক বলবে তাহলে আমার 20% কই? তাহলে 80 20%, মানে 80 গুণন 20/100 হলো 16। তাহলে এই 16 টাকা ক্যাশ রিজার্ভ হিসেবে সেন্ট্রাল ব্যাংকে জমা থাকবে। আর 80 থেকে 16 বাদ দিলে থাকে 64। এই 64 টাকা সে এখন লোন দিতে পারবে। মনে কর লোন অন্য কাউকে দিল, একজনকে দিল, সেই 64 টাকা এসে আবার ব্যাংক সিতে ডিপোজিট করলো। আবার এটার যে 20%, সেটা 20% আসতেছে 12.8, মানে 64 এর 20%, অর্থাৎ 64 টাকা যদি ডিপোজিট হয় তার 12 টাকা, তার মধ্যে 80 পয়সা, 12 টাকা 80 পয়সা সেন্ট্রাল ব্যাংকে ক্যাশ রিজার্ভ হিসেবে জমা রাখতে হবে। আর 64 থেকে যদি 12 টাকা 80 পয়সা যদি ক্যাশ রিজার্ভে জমা রাখে, তাহলে বাকি যে টাকা 51 টাকা 20 পয়সা, এইটা হইতেছে কি সে এখন ক্রেডিট বা লোন দিতে পারবে। তো এইভাবে করে চলতেই থাকবে। তা আমাদের উদ্দেশ্য হলো এই যে 180 64 আসলে টোটালটা কত? ক্যাশ রিজার্ভ রেশিও, এটা তো টোটালে কিছু না, এটা ক্যাশ রিজার্ভ যেটা 20 16 12.8, এটা টোটালটা কত? আর হচ্ছে ক্রেডিট হচ্ছে 80 80 64 11.2, এইটার টোটালটা কত? এই টোটালটাই কিন্তু আমার প্রশ্নে চাইছে। ঠিক আছে, এবার আসি টোটালটা কিভাবে বের করব। আমরা প্রথমটাই আসি, ডিপোজিট। ডিপোজিট কি 180 64, যে এটা যোগ করবো 180 64, এটা তো টোটাল ডিপোজিট। তো এখন এটা এর মধ্যে কোন পর্যন্ত যাবে আমরা কিন্তু জানি না। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, এই 80 কে 80 ডিভাইডেড বাই যদি 100 করো 0.8 আসবে, 0.8। 64 ডিভাইডেড বাই যদি 80 করো তাহলেও কিন্তু 0.8 আসবে। তো এই ধরনের মানে পরের রাশি ডিভাইডেড বাই আগের রাশি, এরকম মানে ভাবে যদি মিলে যায়, ওই 0.8 আসতেছে। যেমন এখানে 80/100 0.8, আবার 64/80 0.8। তো যেহেতু দুইটাই 0.8, তার মানে এটা একটা গুণোত্তর ধারা, এটা অসীম গুণোত্তর ধারা, মানে যেটা শেষ পদ আমরা জানি না, বাট এটা একটা গুণোত্তর ধারা। তো এটার একটা নিয়ম হচ্ছে, যদি কোনো গুণোত্তর ধারা পাওয়া যায় এবং যার শেষ পদটা পাওয়া না যায়, তাহলে তার সূত্র হলো সামেশনের ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তো ফার্স্ট টার্ম কোনটা এটার বলো? 100, এটা ফার্স্ট টার্ম, ওটা লিখলাম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। কমন রেশিও হচ্ছে ওই যে 0.8, 0.8টা দিলাম, এটাতে আসতেছে 500। তাহলে 500 টাকা হচ্ছে টোটাল ডিপোজিট হয়েছে। দেখো শুরু করছিল 100 টাকা দিয়ে ঢুকছিল, তারপর এটা আস্তে আস্তে 500 টাকায় যে ঠেকছে। আচ্ছা, টোটাল হলো 500 টাকা। এটা একটা বের করতে বলছে, এটুকু কি বুঝছো? ডিপোজিট বের করাটা কি বুঝছো, যে কিভাবে ডিপোজিট টোটাল বের করবো? এরপরে আমরা একটু নজর দিই ক্যাশ রিজার্ভের দিকে। ক্যাশ রিজার্ভে কি 20 16 12.8, এই যে 20 16 12.8 যোগ করব। এখানেও আমরা দেখবো 16/20 0.8 আসে, 12.8/16 এটাও 0.8 আসে। যেহেতু দুইটাই 0.8, তার মানে এটাও গুণোত্তর ধারা, বাট এটা লাস্ট পদ আমরা জানি না। তো এরকম ক্ষেত্রে আবারও একই সূত্র, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। ফার্স্ট টার্ম তো এখানে 20 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.8, এটা ইকুয়াল টু আসতেছে 100 টাকা। অর্থাৎ হচ্ছে রিজার্ভ হবে সেন্ট্রাল ব্যাংকের কাছে, এই পুরো কর্মকাণ্ডটা শেষ হলে টোটাল 100 টাকা রিজার্ভ হিসেবে সেন্ট্রাল ব্যাংক দাঁড়াবে। আচ্ছা, তারপরে হতেছে কি এবার আসি ক্রেডিটে। ক্রেডিট হলো 80 64 11.2, 80 64 11.2, এটারও সেই গুণোত্তর দ্বারা অসীম, এটারও ফার্স্ট টার্ম 1 মাইনাস কমন রেশিও এটা। তো ফার্স্ট টার্ম তো এখানে এটা 80, ওটাই দিব, ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও 1 মাইনাস 0.8। কমন রেশিও 0.8 কিভাবে পাইলাম মনে আছে? 64/80, ওটা 0.8। আচ্ছা, এটা করলে আসবে হলো 400, অর্থাৎ আমার ক্রেডিট হচ্ছে 400, ক্রেডিট 400,
এই যে পাইলাম আমরা মাত্র, আর ইয়ে হচ্ছে ক্যাশ রিজার্ভ হচ্ছে 100, ঠিক আছে, আর ডিপোজিট হচ্ছে 500। আচ্ছা, এবার টোটাল অ্যাসেটের কথা আসি। অ্যাসেট হচ্ছে যে যেটা তোমার জামানত হিসেবে যে টাকাটা সেন্ট্রাল ব্যাংকে আছে এবং যে টাকাটা তুমি লোন দিছো, যে টাকাটা কমার্শিয়াল ব্যাংক হয়ে তুমি নিজে হয়ে যে লোন দিলা, ওই টাকাটা তো ব্যবসা করবে, টাকা তো তুমি তুলবা, তাই না? তাই ওটা তোমার অ্যাসেট। আবার ক্যাশ রিজার্ভ হিসেবে যে টাকাটা সেন্ট্রাল ব্যাংকে আছে, যদি কখনো তোমার ব্যাংক দেউলিয়া হয় বা কিছু হয়, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে ওই টাকাটা তুমি নিতে পারবা। এটা তো ওটাও তোমার জন্য অ্যাসেট। তাহলে তাহলে ক্রেডিট প্লাস ক্যাশ রিজার্ভ এই দুইটাই তাহলে অ্যাসেটের মধ্যে। ক্রেডিট টোটাল কত আমরা বের করলাম 400, আর যে ক্যাশ রিজার্ভ কত 100, দুটো তাহলে যোগ করলে কত হয় 500। তাহলে 500 হলো অ্যাসেট। এবার লাইবিলিটি, লাইবিলিটি হচ্ছে যেই টাকা তোমার কাছে ডিপোজিট থাকবে, যেই টাকা ব্যাংকে ডিপোজিট থাকবে, আমাদের ব্যাংকে যে টাকাটা ডিপোজিট থাকবে, ওই টাকাটা তো আসলে যে কোনো সময় কাস্টমার আসলে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তার মানে ওইটা হইতেছে কি কাস্টমারের টাকাই তোমাদের কাছে আছে, তাহলে ওইটা হচ্ছে লাইবিলিটি। তো লাইবিলিটি ওইটার আমরা একটু আগে বের করলাম যে ডিপোজিট, অর্থাৎ ডিপোজিটের টোটাল অর্থাৎ 180 64, এই যে 164, এটা আসছে 500। তো 500 হলো লাইবিলিটি। এবং তুমি খেয়াল করে দেখো যে এই 500 টাকা লাইবিলিটি, আবার 400 যোগ 100, ওই 500 টাকা আবার অ্যাসেট, দুইটার সমান। অ্যাসেট সমান লাইবিলিটি। এই এখন করতে পারবা? বুঝতে পারছো অঙ্কটা? বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি, বাট অ্যাসেট জিনিসটা আবার বলবেন, ওই অ্যাসেট যেটা বের অ্যাসেট যেটা হচ্ছে যেই টাকাটা তুমি ক্রেডিটে খাটাইছো পুরোটা, কারণ এগুলো তো সবই মানুষজনকে লোন দিছো, তাহলে ওরা আবার সুদে আসলে ফেরত দিবে না, তো এটা তো তোমার অ্যাসেট এই ক্রেডিটটা। আবার এদিকে হচ্ছে ক্যাশ রিজার্ভ, ক্যাশ রিজার্ভ মানে ক্যাশ রিজার্ভও অ্যাসেট, কারণ হচ্ছে ক্যাশ রিজার্ভে টাকাটা কার কাছে থাকে? সেন্ট্রাল ব্যাংকে থাকে। তো তুমি যখন তোমার প্রয়োজন হবে, যখন ইমার্জেন্সি, তখন তুমি কিন্তু সেন্ট্রাল ব্যাংক এখান থেকে তুমি টাকা নিতে পারবে। তাই এটা তোমারই টাকা অন্য জায়গা, যেমন বাড়িওয়ালার কাছে অ্যাডভান্স দেওয়া থাকে না, যখন প্রয়োজন হবে শেষের মাসে যখন বাড়ি ছাড়ে, তখন ওই অ্যাডভান্সটা ব্যবহার করে আর কি, মানে বাড়ি ভাড়ার পেছনে। তো ওই টাকাটাতে কি, ওই টাকা যে অ্যাডভান্স দেয়, ওই টাকাটা তো আবার ফেরত পায় না। যেমন দোকান যে নেয় বিভিন্ন জায়গায়, যে বিজনেসের ইয়ে নেয়, ওখানে একটা পজিশন ফি নেয়, পজিশন ফি অনেক টাকা, 20 লাখ 15 লাখ 30 লাখ ইয়ে মিলে। তো ওইটা তো দোকান যখন থাকে না তখন ওটা ফেরত পায় জামানত হিসেবে। ওই একই জিনিস ক্যাশ রিজার্ভ, আর কিছুই না। যে একটা সিকিউরিটি দিচ্ছে জনগণকে, যে না এখন সেন্ট্রাল ব্যাংকে কেন এটা ক্যাশ রিজার্ভ রাখতে বলে, কারণ সব টাকায় যদি ও যদি 100 টাকার মধ্যে 80 টাকা মানে ব্যবসা না করে, যদি 100 টাকায় ব্যবসা করে, আলটিমেটলি তো ডিপোজিটর এসে কিছুই পাবে না। ডিপোজিটর এসে যেন কিছু পায়, সেটার জন্য সেন্ট্রাল ব্যাংক ক্যাশ রিজার্ভটা রেখে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা আমার জন্য জামানো, এই জন্য ক্যাশ রিজার্ভ আর হচ্ছে ক্রেডিট, এই দুইটা জিনিস যোগ করলে আমরা অ্যাসেট হিসাবে কাউন্ট করব। আর ডিপোজিট যেটা যদি জনগণকে আসলেই, যেই আসুক না কেন, যতদিনই আসুক না কেন, তাকে আমাকে টাকা বুঝাই দিতে হবে। তাই এটা হচ্ছে আমার, তাই এই জন্য এটা আমাদের লাইবিলিটি। ক্লিয়ার? আমাদের ইয়ে শেষ, আমাদের কি বলে চ্যাপ্টার মনে হয় 2 শেষ হয়ে গেল, এখন চ্যাপ্টার 2 কমপ্লিট, ঠিক আছে? চ্যাপ্টার 2 কমপ্লিট, এখন আমরা চ্যাপ্টার 3 তে যেতে পারি, ঠিক আছে? চ্যাপ্টার 3 শুরু করি। 3, তার আগে আমি একটু বলে যাই আমরা আসলে কোনটা কোন জায়গা থেকে পড়ছি, একবার একটু বলে যাই। যেমন হচ্ছে মানি ডেফিনেশন আমরা শীট থেকে পড়তে পারি, মেন কিউ এর চ্যাপ্টার 4এও আছে। ফাংশনস অফ মানি, এটাও আমরা শীট থেকে দেখতে পারি, মেন কিউ চ্যাপ্টার 4এ আছে। আবার যে টাইপস অফ মানি, ফিয়াট মানি, কমোডিটি মানি, এটা কিন্তু আমার শীটে নাই, এটা কিন্তু ইয়েতে দেখতে হবে, এটা হচ্ছে যে মেন কিউ এর বইয়ে দেখতে হবে চ্যাপ্টার 4-এ। ট্রানজাকশন এন্ড কোয়ান্টিটি ইকুয়েশন, এটাও মেন কিউ। ইনকাম এন্ড কোয়ান্টিটি ইকুয়েশন, এটাও মেন কিউ। মানি ডিমান্ড ফাংশন এন্ড কোয়ান্টিটি ইকুয়েশন, এটাও মানে মানি কোয়ান্টিটি ইকুয়েশন, এটাও মেন কিউ। মানি প্রাইস ইনফ্লেশন, এটাও মেন কিউ, প্লাস আমাদের লেকচার। নমিনাল রিয়েল ইন্টারেস্ট রেটের পার্থক্য, নমিনাল এন্ড রিয়েল ইন্টারেস্ট রেটের পার্থক্য, এটাও চ্যাপ্টার 4 মেন কিউ। তারপরে মানি ডিমান্ডের প্রকারভেদ,
এটা শীটে আছে, প্লাস কেউ চাইলে ইয়ে থেকেও দেখতে পারে, অন্য বই থেকেও দেখতে পারে, ব্যাংক থেকেও দেখতে পারে। তবে টাইপস অফ মানি ডিমান্ড গেল, মানি ডিমান্ড হচ্ছে শীটে আছে। কম্পোনেন্টস অফ মানি সাপ্লাই এটা ম্যানকিও আছে, আবার আমারটাও আছে শীটে। মানি মেকার ইকুইলিব্রিয়াম এটা আমারটাই আছে। আর হচ্ছে কি দ্য মেথডস অফ কন্ট্রোল মানি সাপ্লাই এটা ম্যানকিওর বউ আছে, আমার বউ আছে। আর ম্যাথটা হতেছে শীট থেকে। ঠিক আছে, নতুন চ্যাপ্টার তাহলে শুরু করি নাকি? না করলে হয় না, কেন বাদ দিয়ে দেন। বাদ দেওয়া যাবে না, আমাদের তো 3টা চ্যাপ্টার পড়াইতে হবে। 3টা চ্যাপ্টার পড়াইতে হবে। কয়টা কোশ্চেন আছে? 36টা। 36টা, 36। তাহলে স্যার কিছু তো বাদ দিতে পারেন। দেখেন স্যার আছে 30। না স্যার আমি 30 তো বাদ পড়ান স্যার। একটা চ্যাপ্টারই তো বাদ দিয়ে দিচ্ছি। চ্যাপ্টার বাদ দিছি, তুমি বলতেছো কিছু বাদ দেওয়ার কথা, আমি তো চ্যাপ্টারই বাদ দিছি। স্যার এই চ্যাপ্টারে কি সব ম্যাথ? কোনটা? এই যে যেটা ধরবেন। না না, সব ম্যাথ না, থিওরিও আছে, ম্যাথও আছে। একটু ম্যাথ টাইপের থিওরি আর কি এটা। স্যার তাহলে ফাইনালের জন্য কি আমাদের 36টা কোশ্চেন থাকবে? যদি পরীক্ষা 23 তারিখে হয় তাহলে 36টা। যদি পরীক্ষা 23 তারিখে হয়, আর যদি পরীক্ষা মানে পিছায় যায় কোনো কারণে আলো না করো, তাহলে মনে হয় না পিছাবে। তারপরে বললাম যদি কোনো কারণে পিছাবে তখন আর সিলেবাস বাড়াই দেবে তার আগে, তাছাড়া ইয়ে নেই, সিলেবাস এটাই থাকবে। 36টা কি কম হয়ে যাচ্ছে নাকি? না স্যার, অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য। আচ্ছা তাহলে ইয়ে শুরু করি। 30 পর্যন্ত রাখেন স্যার, 30 পর্যন্ত রাখেন। আমি একটা কাজ করি, সমান সমান একটা কাজ ইয়া থাকবে। আমাদের এই এখানে তাহলে চ্যাপ্টারটা শুরু করি, একটা কোশ্চেন দিয়ে শুরু করি। স্যার ইজি দিয়ে লাগবে। স্যার আজকে শুরু করা লাগবে। হ্যাঁ না, আজকে একটু শুরু করি, শুরু করে তখন তোমাদের তো আবার এই সপ্তাহে দেখা গেল যে একদিন বন্ধ, প্লাস মানে ক্লাস টেস্ট দিবা, তো পড়ানোর তো মানে বেশি একটা একটু শুরু করলে দেখা গেল টান দিতে পারবো। এই একটা কোশ্চেন পড়াই জাস্ট, একটা পড়ান, সহজ দেখা পড়ান। ওই তো প্রথম কোশ্চেনটাই পড়াই চ্যাপ্টারের ভিতরে প্রবেশ। আমাদের কি আর অনলাইন ক্লাস হবে? আর অনলাইন ক্লাস যে 2টা পাইতা, এর মধ্যে তো 2টা হয়ে গেল। ও আর ইসের জন্য অনলাইন ক্লাস হবে কিনা? আচ্ছা ফোন আসছে, বাবা একটু ধরি ফোনটা। জি স্যার। নাম্বার কেনিশিয়ান কনজাম্পশন হাইপোথিসিস। হোয়াট ইজ কেনিশিয়ান কনজাম্পশন হাইপোথিসিস? কেনস হচ্ছে একজনের নাম, ওনার পুরো নাম হচ্ছে জন মিনার্ড কেনস। উনি হচ্ছে ম্যাক্রোইকোনমিক্সের ফাদার বলা হয়, প্রতিষ্ঠাতা। উনি এক কনজাম্পশন সম্পর্কে এবং সেভিংস সম্পর্কে কথা বলেছিলেন। ঠিক আছে, কথা বলেছিলেন। তো ওই ওই কথাটাকেই মানে ওই মতামতটাকেই যে বলেছিলেন ওটাকে আমরা কনজাম্পশন হাইপোথিসিস বলছি। তা আমরা আগে জিনিসটা বুঝি, মানে এই টেবিলটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমরা কনজাম্পশন হাইপোথিসিসটা ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা এখন দেখো, গ্রস ইনকাম 0 টাকা, ট্যাক্স রেট ধরলাম 5%, তাহলে 0 টাকার 5% কত? 0 টাকাই হবে ট্যাক্স। ডিসপোজেবল ইনকাম হচ্ছে গ্রস ইনকাম থেকে আমি ট্যাক্সটা বাদ দিব, 0 থেকে 0 বাদ দিলে তো 0ই থাকবে। এই অবস্থায় কনজাম্পশন করছে 38 টাকা কোনো একজন ব্যক্তি। 0 টাকা ডিসপোজেবল ইনকাম হওয়া সত্ত্বেও
38 টাকা কনজাম্পশন করছে। আচ্ছা বলো তো এটা কি পসিবল? একজনের ডিসপোজেবল ইনকাম 0, তারপরেও সে 38 টাকা কনজাম্পশন করছে, এটা কি পসিবল? বলো তো। স্যার আবার বলেন। যে 0 টাকা হচ্ছে ডিসপোজেবল ইনকাম, মানে ইনকাম হচ্ছে 0, তার কনজাম্পশন কিন্তু তার কনজাম্পশন 38 টাকা, এটা কি পসিবল? ইম্পসিবল স্যার। ইম্পসিবল হলে তোমাদের মধ্যে যারা কোনো টিউশনি করে না, কোনো অনলাইনে সেল করে না, কোনো চাকরি করে না, কোনো কিছু ইনকাম করে না, তারা কি তোমরা কনজাম্পশন করতেছো না মাসে মাসে? পসিবল স্যার। তার মানে তোমাদের সবার, যারা কোনো ধরনের আর্নিং এ যুক্ত না, তোমরা কিন্তু সবাই কনজাম্পশন করো বাট আর্নিং করো না। তাহলে এই যে এটা খুবই পসিবল যে 0 টাকা তোমার ইনকাম কিন্তু তোমার কনজাম্পশন আছে। তো এটা প্র্যাকটিক্যাল এবং পসিবল। এই ধরনের কনজাম্পশনকে আমরা ইকোনমিক্সে অটোনোমাস কনজাম্পশন বলি। অটোনোমাস, AUTONOMOUS, অটোনোমাস কনজাম্পশন বলি এই ধরনের কনজাম্পশনকে। কোন ধরনের? যেই, হ্যাঁ এই এক্সামে কি এই টেবিলটা আঁকতে হবে? হ্যাঁ, টেবিল আঁকতে হবে। ও আচ্ছা। তো এখন এই 0 টাকা ডিসপোজেবল ইনকামের যেই টাকাটা কনজাম্পশন, সেটা হচ্ছে আমাদের অটোনোমাস কনজাম্পশন। এখন ধরো কোনো কারণে আমাদের বেড়ে গেল, কোনো কারণে ইনকামটা, গ্রস ইনকাম 0 থেকে 100 টাকা হয়ে গেল, তাহলে 5% ট্যাক্স রেট হলে তাহলে কত দাঁড়াবে? 5% গুণন 100, 5 টাকা ট্যাক্স। ডিসপোজেবল ইনকাম কি? সরকারকে দেওয়ার পরে যে টাকাটা থাকে, তাহলে 100 থেকে 5 বাদ দিলে 95 টাকা ডিসপোজেবল ইনকাম। এখানে ডিসপোজেবল ইনকাম কতটুকু বাড়ছে? 0 থেকে 95 টাকা বাড়ছে। তোমার কনজাম্পশন বর্তমানে হচ্ছে 114 টাকা। 114 টাকা, 38 থেকে 114 টাকা বাড়ছে। দেখো, ডিসপোজেবল ইনকামও বাড়ছে, এদিকে কনজাম্পশনও বাড়ছে। এটাই হচ্ছে কেনসের থিওরির প্রথম কথা, যে ডিসপোজেবল ইনকাম বাড়লে কনজাম্পশন বাড়বেই বাড়বে। তাই দেখতে পাচ্ছি 0 থেকে 95, 38 থেকে 114 কনজাম্পশন, 95 থেকে 90 বাড়ছে, সাথে কনজাম্পশন বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে কেনসের প্রথম কথা। কিন্তু দেখো কনজাম্পশন এখানে কতটুকু বাড়তেছে? 114 মাইনাস 876 টাকা। আবার দেখো 100 থেকে 190 কতটুকু বাড়তেছে? 76 টাকা। তার মানে দেখো কনজাম্পশন কতটুকু বাড়ছে প্রত্যেকবার? 76 টাকা। কিন্তু ইনকাম কতটুকু বাড়ছে? 0 থেকে 95, 95 টাকা। 95 থেকে 190, 190 মাইনাস 95, 95 টাকা। 190 থেকে 285, 95 টাকা। 285 থেকে 380, 95 টাকা। তার মানে ডিসপোজেবল ইনকাম বারবারই 95 টাকা বাড়ছে, আবার কনজাম্পশনও বারবারই 76 টাকা বাড়ছে। কিন্তু বিষয়টা একটা খেয়াল করো, ইনকামের বৃদ্ধি হলো 95 আর কনজাম্পশনের বৃদ্ধি কত? 76। 76 হচ্ছে 95 থেকে কম। অর্থাৎ ইনকাম যে হারে বাড়ছে, ডিসপোজেবল ইনকাম, কনজাম্পশন সে হারে বাড়ে নাই, তার চেয়ে কম হারে বাড়ছে। ঠিক আছে, এটাই হলো কেনসের দ্বিতীয় কথা। ডিসপোজেবল ইনকাম বাড়লে কনজাম্পশন বাড়ে, কেনস প্রথমে বলছে। আর দ্বিতীয় পয়েন্টে বলছে কিন্তু ইনকাম যে হারে বাড়ে কনজাম্পশন সে হারে বাড়ে না। ইনকাম বৃদ্ধির হার এখানে 95, যা কিনা কনজাম্পশন বৃদ্ধির হার 76 এর চেয়ে বেশি। এটা হলো কেনসের দ্বিতীয় কথা। এটা কেনসের এই যে দুইটা কথা, ডিসপোজেবল ইনকাম বাড়লে কনজাম্পশন বাড়ে, কিন্তু ডিসপোজেবল ইনকাম যে হারে বাড়ে কনজাম্পশন সে হারে বাড়ে না। এই দুইটা কথা আজও প্রচলিত, আজও সত্য যে কোনো ইকোনমির জন্য। বুঝা গেছে? এটাই আমরা দেখাইছি এই টেবিলের মাধ্যমে। তো টেবিলটা হচ্ছে এটার এক্সপ্লেনেশন, মূল এক্সপ্লেনেশন টেবিলটা। আর এর আগে ক্লাসে বোঝায় যেটা ভালো হয়, কিছু বুঝতেছি না। বুঝতেছো না? স্যার কনজাম্পশনটা ক্যালকুলেশন করছে, বের করছে কেন এখানে? আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি দেখাই, এক্সেলে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে গ্রস ইনকাম। দাঁড়া একটু বড় করি।
এটা গ্রস ইনকাম দেখা যাচ্ছে নাকি আরো বড় করব? গ্রস ইনকাম প্রথমে কত জি ছিল? স্যার ঠিক আছে। 0 টাকা। ট্যাক্স রেট কত? 5%। 5% মানে 5% 5%, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমার ট্যাক্স দেওয়া লাগবে কত টাকা? 0 গুণন 5 ডিভাইডেড বাই 100, তাই তো? 16 টাকা ট্যাক্স। ডিসপোজেবল ইনকামকে আমি ওয়াইডি দিয়ে লিখলাম। ডিসপোজেবল ইনকাম কি? তুমি এখানে গ্রস ইনকাম এখানে কত আছে? 0 থেকে মাইনাস করে তুমি যদি ট্যাক্স বাদ দাও তাহলে তুমি ডিসপোজেবল পাবা, ট্যাক্স যদি বাদ দাও। তারপরে হচ্ছে যে কনজাম্পশন ধরলাম 38 টাকা, ঠিক আছে না? এরপর কনজাম্পশন আগে হলো ইয়ে ধরলাম, এই যে ইনকামের চেঞ্জ ধরলাম, তারপর হচ্ছে কনজাম্পশন হচ্ছে 38 টাকা, হচ্ছে ইসের চেঞ্জ। আচ্ছা, এরপরে দ্বিতীয় এবার আসি 100 টাকা এখন ইনকাম। ট্যাক্স রেট তো স্যার কনজাম্পশন কি অ্যাজিউম করে নিছেন? হ্যাঁ অ্যাজিউম করে নিছি, এগুলো অ্যাজিউম করে নিছি। আচ্ছা, তাহলে যে কোনো মান ধরা যাবে তো? হ্যাঁ যে কোনো মান ধরা যাবে। এরপরে হচ্ছে যে আমি এটাকে 100 গুণন 5%, 5 টাকা ট্যাক্স। তাহলে এখন ডিসপোজেবল কত? 100 মাইনাস 5, 95 টাকা। তাহলে এখানে কতটুকু চেঞ্জ হয়েছে? আগে ছিল 0, এখন হলো 95, চেঞ্জ হয়েছে কত? 95 টাকা। এখন হচ্ছে 114, ঠিক আছে? তাহলে এখানে কতটুকু চেঞ্জ হলো? 114 মাইনাস 38, 76 টাকা। তাহলে এখানে কি দেখতে পাইলাম? ডিসপোজেবল ইনকাম বাড়লে কনজাম্পশন 38 থেকে 114 বাড়ে, কিন্তু ডিসপোজেবল ইনকাম যে হারে বাড়ে 95 টাকা হারে, কনজাম্পশন সে হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। এটাই কেনসের হাইপোথিসিস। এটুকু কি বুঝছো কিনা তাই বল। জি স্যার। এইভাবে এটাকে আমরা জাস্ট বাড়াইছি। এই যে এরপরে আমরা 200 নিছি, 200 নিয়ে পরে দেখাইছি এটা 5%। তারপরে হচ্ছে গিয়ে ট্যাক্স রেট তাহলে কত দাঁড়াবে? ট্যাক্স রেট হচ্ছে 200 গুণন 5 ডিভাইডেড বাই 100, 10 টাকা। ডিসপোজেবল ইনকাম তাহলে 200 মাইনাস 10, 190 টাকা। এখানে কত চেঞ্জ? 95 থেকে 190 থেকে 190 থেকে 95 বাদ 95 বাদ, এটা তাহলে আমার আসে 95। আচ্ছা, এখানে হচ্ছে কনজাম্পশন আমরা ধরে নিচ্ছি 190, এখানে কতটুকু চেঞ্জ হচ্ছে? 190 মাইনাস 114, 76 টাকা। তাহলে এখানেও দেখো ডিসপোজেবল ইনকাম কিন্তু এই জায়গায়ও বাড়ছে, 95 থেকে 190, কনজাম্পশন বাড়ছে। ডিসপোজেবল ইনকাম কোন হারে বাড়ছে? এখানে 95, যা আবার কনজাম্পশন কোন হারে বাড়ছে? 76 কিন্তু 95 চেয়ে কম। এখানে কিন্তু সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, সংখ্যার পরিবর্তনের ধরনটা গুরুত্বপূর্ণ। এখানে যেমন ডিসপোজেবল ইনকামের বৃদ্ধি পাইলে আমরা দেখতে পাচ্ছি কনজাম্পশন বাড়তেছে, এটাই হচ্ছে কেনসে থিওরির প্রথম কথা। কিন্তু ডিসপোজেবল ইনকাম যে হারে বাড়ছে 95 টাকা হারে, কনজাম্পশন কিন্তু সে হারে বাড়ে নাই, তার চেয়ে কম হারে বাড়ছে 76 টাকা। এটা হচ্ছে কেনসের দ্বিতীয় কথা। এটাই হলো কেনেশিয়ান কনজাম্পশন হাইপোথিসিস। তোমরা টেবিল এখানে দিছি, টেবিলে চাইলে তোমরা এরকম 3টা দিয়েও দিতে পারো, 3টা দিয়েও দিতে পারো, মানে 3টা দিয়েও দিতে পারো, ডাটা দিয়েও দিতে পারো, ঠিক আছে? এর অনেকগুলো তো 3টা দিয়েও দিতে পারো। এই হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল এই কনজাম্পশন হাইপোথিসিস আর কি। ওকে, তো আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। বিল দিয়ে দিলে হবে নাকি কোনো এক্সপ্লেন দেওয়া লাগবে? হ্যাঁ, এই ফর্ম দা টেবিলের পরে জাস্ট লিখবো যে
here we can see that if disposable income here we see that the disposable income, if disposable income increases then consumption increases, ঠিক আছে, and for consumption as not much increase as disposable income increase, দিতে পারো, আবার নাও দিতে পারো, সমস্যা নেই, শুধু টেবিল দিলেও হবে, উপরে তো লিখেই দিচ্ছ তুমি, তো টেবিল দিলেও চলবে, আর লাগবে না, ঠিক আছে। পরে কোশ্চেনে যাব, না স্যার, আর আছে আর বেশি নাই কিন্তু, না স্যার, স্যার আজকে যায়েন না, স্যার মাথা এত কিছু ঢুকবেন না। স্যার আজকে থাক। আর 5টা কোশ্চেন পড়লে আমার টার্গেট যেটা নিছি ওইটা শেষ হবে। ওই স্যার টার্গেট পূরণ করা যাবে, আরো 2 সপ্তাহ আছে স্যার। স্যার 5টা কেন, একটাও এখন মাথায় ঢুকবে না। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নেই, আচ্ছা ইয়ে আসো, আরিকা আসো, আরিকা, তাসিন জান, আরিকা আসো, নাই না, স্যার ছিল, একটু আগে মেবি বের হয়ে গেছে। সুমাইয়া আক্তার, প্রেজেন্ট স্যার, উর্মি, প্রেজেন্ট স্যার, ইমন মনা, আইডেন সুলতানা প্রমি, ইয়েস স্যার। আচ্ছা সাফা আক্তার,